আচ্ছা, এই যে আমাদের ফাইনাল সাজেশনের মধ্যে দেখা যাচ্ছে আজকে যেগুলো আর কি হালকা একটু রিভিশন দিয়ে দিই। সবগুলো জিনিসই হালকা হালকা করে রিভিশন দিয়ে দিই। এই যে স্টেজ ক্লাস আমরা জানি ছয়টা: 100, 200, 300, 400, 500, 600। এগুলো শুধুমাত্র নাম লাগবে, শুধু নাম। শুধু নাম মানে ওই 100 এর নাম কি সেটা আমরা জানি চেইন স্টিচ, 200 এর নাম কি আমরা জানি হ্যান্ড স্টিচ। তো আমাদের পিডিএফ এ অবশ্যই আছে, পিডিএফ থেকে আমরা পড়বো, শুধুমাত্র নাম পড়বো, আর কিছু আপাতত লাগবে না। নামগুলো দেখাই দিচ্ছি। এই যে শুধুমাত্র এই নামটা লিখবেন, স্টিচ ক্লাস চেইন স্টিচ। মানে জাস্ট 2-3 নাম্বারের জন্য শর্ট একটা কোশ্চেন বলাই যায় না, তাও কোশ্চেনের মতো রাখছি আমি যাতে আর কি আপনাদের জন্য সহজ হয়। তারপরে স্টিচ ক্লাস 200, পুরাতন পড়া তো জাস্ট রিভিশন দেওয়ার জন্য আর কি। হ্যান্ড স্টিচ এরকম। 300 হচ্ছে লক স্টিচ। তারপরে হচ্ছে 400 হচ্ছে মাল্টি থ্রেড চেইন স্টিচ এটা। 500 কোনটা ছিল আমাদের, ছিল যে 500 এর নাম দেয় নেই, এটা হচ্ছে ওভারলক চেইন স্টিচ মেশিন যেটা। আর 600 সবার শেষে, এটা হচ্ছে কভারেজ বা কভারিং এজ চেইন স্টিচ। নাম ভেতরে আছে অবশ্য, তো নামগুলো লিখলেই হবে, এটা আর কিছু লাগবে না। এরপরে পরেরটাতে যাই। সিম এবং স্টিচের মধ্যে পার্থক্য এটা আপনারা আগে থেকেই জানেন, তাও আবার বলে দিই। সিম আর স্টিচ, সিম হচ্ছে বড় জিনিস, যেটা হচ্ছে সেলাই করার যে লাইনটা আছে সেই লাইনটাকে সিম বলা হয়। সেলাই করার যে লাইনটা আছে যেমন। আর আরেকটা হচ্ছে স্টিচ, স্টিচ মানে সেলাইয়ের ছোট্ট একটা অংশ। তো আগেরটাই যদি আমরা চলে যাই, এই যে স্টিচ আগেরটাই যদি আমি দেখাই, স্টিচটা দেখতে কিরকম, এই যে ছোট্ট একটা অংশ, একটা আরেকটার সাথে নট বাঁধছে বা একটা যে গিট বাঁধছে। তো এটা হচ্ছে ছোট্ট একটা কি স্টিচ। আর যদি সিম বলি, সিম কোনটা, সিম হচ্ছে সেলাই করার পর যে লাইনটা আমরা চোখে দেখি, যে এই লাইন বরাবর আমার কাপড়ের এখানে সেলাই আছে, এই যে এই লাইনটা হচ্ছে কি, এই দেখেন যদি আর কি এই লাইনটা তো না, মূলত এই যে মাঝখানের যে লাইনটা আছে সেটা হচ্ছে সেলাই লাইন। এই যে এটা দেখলে আর একটু ভালো বোঝা যাবে, এইটা এই যে কমলা কালারের বা হলুদ কালারের কি আছে, একটা সেলাই আছে, সিম। তো সিমের এটা পড়বেন, পার্থক্যটা পড়লেন, একটা সাইজে বড়, সিমটা সাইজে বড়, এবং কি এটা সেলাইয়ের লাইন। আর স্টিচ কি, স্টিচ হচ্ছে একটা ছোট্ট ইউনিট, যেটা অনেকগুলো ইউনিট তৈরি হয়ে সিম তৈরি করে, আর এটা সাইজে অনেক ছোট। তারপরে এটা 6 প্রকার, আর সিম হচ্ছে 8 প্রকার। মনে করে যদি থাকেন, সিম হচ্ছে 8 প্রকার, এই যে 8টা প্রকার হচ্ছে সিম, সিম হচ্ছে 8 প্রকার। এভাবেও এটাও ছোট কোশ্চেন, এটাও নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। এরপর হচ্ছে স্টিচ, এগুলো হচ্ছে যে পুরাতন পড়ার মধ্যে থেকে কিছু দিছি যাতে হালকা হালকা করে রিভিশন হয়, মাথার মধ্যে যাতে থাকে। আর স্টিচ যে তৈরি করার যে টেকনিক, কয়টা টেকনিক হচ্ছে 3টা: ইন্টারলেসিং, ইন্টারলুপিং, ইন্ট্রালুপিং। এই 3টা টেকনিকের ছবি সহ 1 লাইন 2 লাইন করে এক্সপ্লেন করতে হবে এখানে হয়েছেটা কি। আচ্ছা ওটা দেখি, ওটা স্টিচের মধ্যেই পাবেন। স্টিচের মধ্যে ঢুকি, দেখেন এই যে ইন্টারলেসিং মানে হচ্ছে যখন একটার উপর দিয়ে যদি আরেকটা চলে যায়, এটা হচ্ছে ইন্টারলেসিং। তো ইন্টারলেসিং এর ছবিটা আঁকতে হবে সুন্দর করে, আর বলবেন একটা লুপ যখন আরেকটা লুপের উপর দিয়ে চলে যায় সেটাই হচ্ছে ইন্টারলেসিং, এতটুকু লিখলেই চলবে। এরপর ইন্টারলুপিং, ইন্টারলুপিং মানে কি, একটা লুপের মধ্য দিয়ে যখন আরেকটা লুপ যায় তখন ইন্টারলুপিং বলে এটাকে। এটাকে পাসেস থ্রু, মানে ভেতর দিয়ে গেলে এটাকে থ্রু বলবে, উপর দিয়ে গেলে ওভার বলবে। তো ভেতর দিয়ে যাচ্ছে এটাকে ইন্টারলুপিং বলে। ইন্টার মানে দুইটা লুপের মধ্যে। এবার বাকি রইল ইন্ট্রা,
ইন্টার মানে হচ্ছে একটা লুপই হবে, ওইটার মধ্যেই বারবার করে পেঁচাবে একটা। যখন একটা লুপের মধ্যে একটা যে সুতা থাকবে, থ্রেড থাকবে, সেইটা কি করে নিজের মধ্যেই সেম থ্রেডের মধ্যে বারবার পেঁচায়, পাসেস থ্রু। এটাও পাসেস থ্রু, কিন্তু সেম থ্রেডের মধ্যে দিয়ে পাস করবে, সেটাকে বলা হয় ইন্ট্রালুপিং। ইন্ট্রালুপিং এর ছবিটা একটু ডিফিকাল্ট, বাট এই যে এরকম করে হালকা ট্রাই করে এঁকে দিবেন। এটা মূলত কোথায় থাকে আপনারা যদি খেয়াল করেন, আমাদের যে চালের বস্তা আছে, চালের বস্তা এক টান দিলে যে খুলে যায়, সেটা হচ্ছে এই যে এটা। এটা এত মানে টেম্পোরারি, টান দিলেই এক জায়গায় প্রান্ত বের করতে পারলে এটা খুলে যাবে। তো প্রথম তিনটা আলোচনা হলো। এরপরে চলে যাই আমাদের ওয়ার্ক এইটের ফাংশন কি। ঠিক আছে, যাই আমরা ওয়ার্ক এইট পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ, টেনশন নাই। ওয়ার্ক এইট মানে কি? ওয়ার্ক এইট মানে ছবিটা দেখেন, ছবিটা দেখলে বুঝতে পারবেন এই যে ছোট্ট একটা জিনিস, সেলাই মেশিনের সাথে যেসব ছোট ছোট টুল বা ইকুইপমেন্ট লাগানো হয় যাতে সেলাই করা সহজ হয়, সেলাই করা সহজ হয়, এটাই হচ্ছে সহজ কথা। ওয়ার্ক এইট, এইট মানে সাহায্য। এইট মানে কি? এইট মানে সাহায্য, ওয়ার্ক মানে কাজ, কাজের মধ্যে যে সাহায্যকারী টুল থাকবে সেগুলোকে বলা হয় ওয়ার্ক এইট। তাহলে কি ওয়ার্ক এইট কাকে বলে ডেফিনেশনটা শিখবেন, যে এক মেশিনের মধ্যে কিছু বিল্ট ইন করা থাকে বা পাশে অ্যাটাচড অ্যালংসাইড দ্য মেশিন, মেশিনের পাশে লাগানো থাকে, কেন? টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, টু ইমপ্রুভ মেনটেন কোয়ালিটি, কোয়ালিটি যাতে ভালো হয়, প্রোডাক্টিভিটি উৎপাদন যাতে বাড়ে, তারপরে যাতে ট্রেনিং করতে যাতে কম সময় লাগে, সহজেই অপারেটর নতুন অপারেটরও পারে, তারপরে মিনিমাইজ ফ্যাটিক মানে যত ধরনের সমস্যা আছে সমস্যাগুলো যাতে কম করা যায় অপারেটরের জন্য। তো ডেফিনেশনটা শিখবেন। এরপরে হচ্ছে এটার উদ্দেশ্য কি, ফাংশন, এটার কাজ কি, কাজগুলো ওই একই ডেফিনেশনের মধ্যেই আছে। কি করবেন? স্পিড বাড়ায় দিবে, কাজের স্পিড বাড়ায় দিবে, তারপরে প্রোডাক্টিভিটি বাড়ায় দিবে, তারপরে গাইড করবে। গাইড মানে কি? যে আমার সেলাইটা যাতে সোজা হয়, সেলাইটা যাতে আঁকা বাঁকা না হয়, তারপর ফোল্ডিংটা যাতে ইজি হয়, আমার হাতে যাতে ফোল্ড করা না লাগে, ফোল্ডিংটা যাতে অটোমেটিক হয়, তারপরে স্ট্যাকিং আফটার সুইং মানে সেলাই করার পরে কাপড়টা যে রাখবো, রাখার জন্য ছোট্ট একটা জায়গা থাকবে, ওই জায়গাটা হেল্প করবে কাজের জন্য, নাহলে দেখা যায় আমরা হাতে রাখতে হবে, হাঁটুতে রাখতে হবে, টেবিলে রাখতে হবে, তখন দেখা যাচ্ছে যে কাজ করতে অসুবিধা হয়। তারপর সাম অ্যাসিস্ট ইন ইনিশিয়াল প্যাকিং মানে শুরুতেও আলাদা একটা প্যাকিং সিস্টেম থাকবে, যেটা থেকে আমরা নিব, সেলাই করবো, আবার আরেক জায়গায় রাখবো, সেটা হচ্ছে ওয়ার্ক এইটের মধ্যে পড়বে, এই ফাংশনগুলো পড়বেন। তাহলে ওয়ার্ক এইট দেখেন ভালো করে, যে ওয়ার্ক এইটের ফাংশনটা, ওয়ার্ক এইট কাকে বলে এবং ফাংশন সহ এটা লিখে দিবেন। এরপর টাইপস অফ ওয়ার্ক এইট, ওয়ার্ক এইটের কি কি টাইপস আছে দেখেন। এটা তো স্টিচে চলে গেলাম, এটা তো আবার প্রেসিং, ওকে। টাইপস দেখেন কি ধরনের টাইপস আছে, অনেক ধরনের টাইপস আছে, সবগুলো এক লাইন দুই লাইন করে নিজের পছন্দ মতো লিখলেই চলবে, একদম হুবহু কিছু লেখার দরকার নেই। তো গাইড, গাইড মানে কি? ওই যে 1-4 1-8 এভাবে আমরা জানি যে আমাদের সেলাইটা যাতে সোজা থাকে, সোজা থাকার জন্য যে গাইডগুলো ইউজ করা হয় সেগুলোকে বলতেছে। এরপরে যাই, গাইড অনেক ধরনের আছে, একটা হচ্ছে স্ট্রেইট গাইড সোজা, যেটা সোজা সেলাই করার জন্য, কার্ভ গাইড মানে হচ্ছে একটু বাঁকানোর জন্য, যেমন কলার, কলার দেখবেন কলার যখন সেলাই করে একটু বাঁকায় বাঁকায় সেলাই করতে হয়, কারণ কলারের যে অংশটা একটু গোল, তো সেই জন্য এরকম জায়গা থাকতে পারে। ফাংশন টাংশন এত ডিটেলসে কিছু লেখা লাগবে না, জাস্ট নাম লিখবেন, গাইডটা কি কাজ সেটা লিখবেন, তাহলেই হবে এক দুই লাইনে। তারপর কম্পেনসেটিং ফুট, ফুট প্রেসার ফুটের কথা বলতেছে, তো প্রেসার ফুট এটা তো স্পেশাল টাইপের একটা ফুট, এটা কি করবে? ফিড ডগের সাথে, ফিড ডগের সাথে যাতে ম্যাটেরিয়ালটা ধরে রাখতে পারে সহজে, টেনশন যাতে ঠিক থাকে, কাপড় যাতে ভাঁজ না পড়ে, সিম পাকারিং যাতে না হয়, সেই জন্য এটা হেল্প করবে। আমি যতটুকু বলতেছি সবগুলো সম্পর্কে এরকমই এক দুই লাইন করে বলতে হবে, বেশি না, নাম বেশি দিতে হবে, যে যেমন গাইড গেল, কম্পেনসেটিং ফুড গেল, যে ফাংশন লেখার দরকার নেই। তারপরে স্পেশালাইজড প্রেসার ফুড আছে, এটার কাজ কি হইতে পারে? স্পেশালাইজড প্রেসার ফুড যেমন পাইপিং করতে সাহায্য করে, পাইপিং করতে সাহায্য করবে। তারপরে জিপার, ইনভিজিবল জিপ অ্যাটাচ করতে সাহায্য করবে, সেগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ প্রেসার ফুড। এই যে এগুলো অনেকগুলো ছবি আছে, ছবিগুলো কিছু আঁকা লাগবে না, খালি দেখবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন। স্টিচিং জিগ, স্টিচিং জিগ বলার চাইতে দেখা ভালো, দেখেন এই যে এরকম কোনো একটা সেলাই যদি আমি যে এই সাদা সাদা অংশ বরাবর সেলাই করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম প্যাটার্ন ইউজ করা হয়, এটাকে স্টিচিং জিগ বলতেছে, প্যাটার্ন মূলত এগুলোকে বলে। তো
তো কি করবেন, ওইটা দেখলেন যে ওইটা সম্পর্কে বলবেন যে ২ বা তার অধিক, 2 or more তার অধিক আইডেন্টিক্যাল পার্টস বা একই রকম দেখতে, কলার বলেন, কাফ বলেন, এগুলা দেখতে একই রকম এবং ৪ কোণার চা সেলাই করতে স্টিচিং জিগগুলো হেল্প করে। তারপর র‍্যাক গাইড কি করে, একটা গাইডের মতো কাজ করে। এটা কি লেস, ব্রেড, বান্ডিং এগুলো অ্যাটাচ করার জন্য সাহায্য করে। সবগুলা ১-২ লাইন। ফিগারটা দেখেন, এই যে র‍্যাক গাইড হচ্ছে এই যে এরকম আঁকা-বাঁকা, যেটা আঁকা-বাঁকা। লেস, ব্রেড এগুলা যাতে অ্যাটাচ করা সহজ হয়। এই যে ফোল্ডারের সাথে র‍্যাক গাইড লাগানো আছে দেখেন। ফোল্ডার সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলোর না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কি করবে যে আমাদের ফোল্ড করতে সাহায্য করে, যেমন কোথায় পাইপিং করতে সাহায্য করে, তারপর ওয়েস্ট ব্যান্ডে লাগাইতে সাহায্য করে, ওয়েস্ট ব্যান্ডটা তো অবশ্যই পাইপিং এর মাধ্যমেই যায়। এরকম ফোল্ডিং অপশন যেগুলো আছে ফোল্ডার লাগবেই। তো ২-৩ লাইন অবশ্যই। আর ফোল্ডার দেখতেই পারতেছেন, এই যে এগুলাকে ফোল্ডার বলবো আমরা। এই যে এটা ফোল্ডার, ফোল্ড করতে সাহায্য করবে ওয়েস্ট ব্যান্ড ফোল্ডার। এবারে হেম ফোল্ড করতে সাহায্য করে। আর কিছু লাগবে না। স্ল্যাক মানে হচ্ছে ঢিলা, ফিডার মানে ফিট করে, যে স্ল্যাক ফিডার আস্তে আস্তে ধীরে ধীরে ফিট করবে। কি জাতীয় জিনিস, রাবার জাতীয় ম্যাটেরিয়াল, রাবার। কারণ রাবার টানলে লম্ব হয়ে যায়, সেলাই করার পরে ওটা আবার কুঁচকে যেতে পারে। তো রাবার জাতীয় ম্যাটেরিয়াল দেখেন, এই যে ছবিটা দেখেন, ইলাস্টিক জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো যাতে টেনশন ঠিক থাকে সেজন্য স্ল্যাক ফিডার ব্যবহার করা হয়। তারপর কাটিং থ্রেড আছে, আমরা জানি অটোমেটিক কাটিং থ্রেড হয় অটোমেটিক। সেটা হচ্ছে যে আমাদের মেশিন বেডের নিচে থাকে, যাতে কি হয় এক্সট্রা আমাদের সময় নষ্ট করে কাটতে না হয়, কোনো অপারেটর নিয়োগ করতে না হয়। ইমপ্যাক্ট কাটার ওই একই জিনিস, হালকা কাছাকাছি আছে। সুটেবল নাইফ ক্যান বি ইউজড হুইচ উইল কাট থ্রু রিইনফোর্সিং টেপ, ইলাস্টিক অর আদার ম্যাটেরিয়ালস। একই জিনিস, এটা দেওয়া লাগবে না। আন্ডারবেড থ্রেড ট্রিমার একই জিনিস, এটা দিয়েন। ওই কাটিং ওটা বাদ দিয়ে আন্ডারবেড থ্রেড ট্রিমারটা দিয়েন। তো এগুলোর নামটা বেশি ইম্পর্টেন্ট। কমপক্ষে আমাকে কি দিতে হবে, দেখা যায় কমপক্ষে ৮টা ৭-৮টা নাম দিতে হবে, ৭টা ৮টা, এবং প্রত্যেকটা সম্পর্কে ২-৩ লাইন নিজের মতো করে লিখতে হবে। ল্যাচব্যাক ডিভাইস মানে কি, ল্যাচব্যাক ডিভাইস কোনটা বলতেছে, যেটা ওভারলক মেশিনে ব্যবহার করা হয়। ওভারলক মেশিনে ইট ইজ রিলেটেড টু থ্রেড ট্রিমিং। ল্যাচব্যাক ডিভাইসের মাধ্যমে কি ট্রিমিং করতে সাহায্য করে। ওই ওভারলক মেশিনে যে অনেকগুলো সুতা থাকে, দেখবেন যে সেলাই করার পরে অটোমেটিক কাটার সিস্টেম আছে। কম্প্রেসড এয়ার মানে কি, বাতাস। কিছু মেশিন যেমন ফিড অফ দ্য আর্ম মেশিন, কানসাই মেশিন যেগুলো বলি আমি, মাল্টি থ্রেড চেইন স্টিচ মেশিন মূলত নাম। তো এগুলো কি বাতাসের সাহায্যে চলে। বাতাসের প্রেশার যত কম থাকবে সেলাই মেশিন তখন অপারেট করতে পারবে না। তারপরে বাতাসের সাহায্যে সাকশন করবে, ওভারলকের যে ময়লাগুলো থাকে, কাটার পরে যে এক্সট্রা ময়লা থাকে সেগুলো কি টান দিয়ে নিয়ে আসে। স্ট্যাকার, এই যে স্ট্যাকারের কথা বলছি, এখানে হচ্ছে ইনপুট আউটপুট রাখার ব্যবস্থা করা হয়, যাতে আপনার হাঁটুতে বা টেবিলে বা কোথাও রেখে অসুবিধা না হয়। এইটা হচ্ছে যে টাইপস। তো টাইপসটা অনেক বড়, বাট বললাম কি, নাম এবং ২ লাইন করে ব্যাখ্যা, ৭টা ৮টা কমপক্ষে দিতে হবে। তারপরে চলে গেলাম আমরা কোনটাতে যাব, সবাই আছেন তো, শুনতেছেন তো নাকি? জি জি স্যার স্যার। শুনতেছি। ওকে, জি স্যার, জি স্যার। ওকে। আমি একটু রিভিশন দেওয়ার ট্রাই করতেছি, কারণ হচ্ছে যে আপনারা অনেকেই ক্লাস করেন নাই, এই জন্য রিভিশন একটু তাড়াতাড়ি করে দিলাম আর কি। আর এছাড়া স্টিচ প্রবলেম, সিম পাকারিং এগুলো পড়লে রিডিং বুঝতে পারবেন, সমস্যা নাই। আমি আহ, আপাতত লাস্টের এই ২টা টপিক বলে আজকে শেষ করে দিব। ২টা টপিক যেটা সহজ এগুলা দেখবেন, আর বাকি এগুলা এই যে এই চারটা না ৩টা দেখে আসবেন পরের ক্লাসে। যদি কোনো সমস্যা হয় আমার সাথে আলোচনা করেন, সমস্যা নাই, এগুলো আগে পড়ানো হয়েছে। আর এগুলো আপাতত এতটুকু রিভিশন দিয়ে দিলাম। এখন এই যে ২টা ইন্টারন্যাশনাল কেয়ার লেভেল কোড, আপনারা জানেন যে অনেকগুলো লেভেল আছে, আমাদের মেইন লেভেল আছে, সাব লেভেল আছে, কেয়ার লেভেল কোড আছে। কেয়ার লেভেল বলতে কি বোঝায়, কেয়ার ইনস্ট্রাকশন মানে আপনি কাপড়টা কিভাবে যত্ন নেবেন, ওয়াশ করবেন কিভাবে, এটা ধৌত করবেন কিভাবে, তাই না? ওটার বিভিন্ন কোড আছে, কোডগুলো মুখস্থ করবেন। কোনটাতে পাবো আমি, এই যে এটা। তো কেয়ার লেভেল কোড
ইন্টারন্যাশনাল কেয়ার লেভেল কোড হচ্ছে 5টা, এই 5টা পরীক্ষায় দেওয়া লাগবে না, এই 5টা দেওয়া লাগবে, এগুলো হচ্ছে মেইন সিম্বল, কিন্তু আসলে কাজ কি করতে হবে সেটা কিন্তু নাই। আপনাদের পরীক্ষা দিতে হবে যে এইটা, যে কত ডিগ্রি সেলসিয়াসে ওয়াশ করতে পারবো কি পারবো না এইটা, তারপর ব্লিচিং করতে পারবো কি পারবো না, ব্লিচিং করতে পারবো কি পারবো না এইটা, তারপরে হচ্ছে যে আয়রন করতে পারবো কিন্তু কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আয়রন করতে পারবো সেটার সিম্বল আছে, এইটা দিতে হবে। ড্রাই ক্লিনিং কন্ডিশন, যে আমরা ওই যে কম্বল বলেন, জ্যাকেট বলেন, স্যুট বলেন, কোট বলেন, এগুলো আমরা ড্রাই ক্লিনিং করি, এগুলো কোন মানে ডিটারজেন্টের মতো সলভেন্ট আছে, সলভেন্ট গুলো কোনটা ইউজ করতে পারবো। আর ড্রাইং কন্ডিশন, কোনটাতে আমরা মেশিনে ড্রাই করতে পারবো, কোনটা আমরা ঝুলে ড্রাই করতে পারবো, কোনটা একদম মাটির সাথে মিশে শুকাইতে হবে সেইটা। তো এই মানে সিম্বল গুলোর নাম সহ দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কেয়ার লেভেল কোড, প্রথমে শুধু লিখবেন এটার 5টা, আমাদের ইন্টারন্যাশনাল কেয়ার লেভেল কোড হচ্ছে জেনারেল আছে, তার মধ্যে ভিতরে আছে এগুলা, এটা পুরো একটা 10 নম্বরের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব, ভালো করে একদম কোনো লাইন মিস দিবেন না এটার। আর সবার শেষে ক্যাটাগরিজ অফ প্রেসিং, প্রেসিং কত কত ধরনের, আসেন ওটা প্রেসিংটা পড়ি, এটা পড়েই শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রেসিং মানে কি? প্রেসিং মানে হচ্ছে যে আমরা আয়রন করি নরমালি, ওইটাই মাথায় আসে প্রথমত, কিন্তু আয়রনিং আর প্রেসিং এক জিনিস না। তো প্রেসিং হচ্ছে যে ফিনিশিং এর একটা অংশ, ফিনিশ করতে গেলে ফিনিশিং সেকশনে দেখছেন আপনারা, গার্মেন্ট সেকশনে যারা দু একবার দেখছেন বা কাজ করছেন, ফিনিশিং সেকশনেই কাজ করে এগুলা, কিসের জন্য কাজ করে, যাতে হিট এবং প্রেসার দিয়ে দিতে পারি, আমরা হিট দিতে পারি, প্রেসার দেয় যখন আয়রন করি। তারপরে সাথে কি থাকে, উইথ অর উইদাউট স্টিম, স্টিম মানে কি পানির যে ভাবটা থাকে, গরম যে ভাব সেইটা, জলীয় বাষ্প যেটাকে বলি আর কি। কেন দেই? টু রিমুভ আনইনটেন্ডেড ক্রিজেস, মানে যেই ভাঁজগুলো আছে, আমরা কটন কাপড়ে অনেক ভাঁজ থাকে, ভাঁজগুলো যাতে দূর করতে পারি, সাথে যাতে স্মুথ থাকে, ফ্ল্যাট থাকে, কোনো আপ ডাউন না থাকে, এটা হচ্ছে প্রেসিং এর সংজ্ঞাটা। তো অবজেক্টস গুলো বুঝতেই পারতেছেন, সংজ্ঞার মধ্যেই অবজেক্ট চলে আসছে, যে উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যে ক্রিজ দূর করবো, আমরা ভাঁজ দেখতে চাই না, ভাঁজ থাকলে দেখতে অসুবিধা হয় বা দেখতে হচ্ছে যে দেখতে একটু অসুন্দর দেখা যায়। তো পড়তে হবে কি ক্যাটাগরিজ, যে প্রেসিং কয় ধরনের আছে, কয় ধরনের হইতে পারে। নো প্রেসিং মানে কিছু কিছু কাপড়ে প্রেসিং দরকার পড়ে না, আয়রনের দরকার পড়ে না। কোন কাপড়ে? খেয়াল করে দেখবেন যে আন্ডারওয়্যার আছে, তারপর সুইম ওয়্যার আছে, যে আমরা যে সাঁতার কাটি, এগুলোতে কোনো আয়রনের প্রয়োজন পড়ে না, এগুলো নর্মালি কি নিটেড ফ্যাব্রিক এরকম। মিনিমাম প্রেসিং মানে অল্প একটু আয়রন করা দরকার পড়ে কোনগুলোতে, এই যে আমরা যেগুলো নাইট গাউন পরি, তারপর টি শার্ট পরি, লেজার ওয়্যার পরি, মানে হচ্ছে আরামায়েশের জন্য যেগুলো পরি সেগুলোতে হালকা হালকা করে প্রেসিং দিতে পারি, কিন্তু শুধুমাত্র হিট দিব, কি দিব, শুধুমাত্র হিট, কোনো প্রেসার দিব না, কোনো প্রেসার দিব না, প্রেসার দিলে ওটা ডাইমেনশন নষ্ট হয়ে যাবে, ডাইমেনশন নষ্ট হয়ে যাবে মানে শেপ নষ্ট হয়ে যাবে। আন্ডার প্রেসিং, আন্ডার প্রেসিং কি জিনিস? আন্ডার প্রেসিং হচ্ছে যে কোনো একটা সেলাই, মনে করেন যে সেলাই দিতে হবে, সুন্দরভাবে সেলাইটা দিতে চান, কোন একটা সেলাই যদি সুন্দর দেখতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সেলাইটা যদি সোজা রাখতে চান, ওটা একটু প্রথমে কি করবেন, একটু ফোল্ড করে হালকা একটু আয়রন করে নেবেন, আয়রন করার পরে সেলাই করবেন, সেলাই করার পরে আবার দরকার হলে আয়রন করলেন, তাহলে কি ওই সেলাইটা দেখতে অনেক সুন্দর লাগবে, একদম পারফেক্ট মনে হবে। ওটাকেই বলতেছে মিনিমাম প্রেসিং, সেলাই করার আগে যে প্রেসিংটা দরকার পড়ে সেটা হচ্ছে আন্ডার প্রেসিং। তো আন্ডার প্রেসিং তাহলে কোথায় হইতে পারে, আমাদের যেমন খেয়াল করে দেখবেন ব্যাক পকেট, ব্যাক পকেটের যে শেপ দেওয়ার জন্য গার্মেন্ট সেকশনে যারা ছিলেন বা দেখছেন, যে ব্যাক পকেট সেলাই করার আগে ভাঁজ করা হয়, ভাঁজ করার পরে যে ব্যাক পকেট আমরা অ্যাটাচ করি, ওইটাই হচ্ছে আন্ডার প্রেসিং বলতে পারবেন। তারপর পাইপিং করার আগে আয়রন করা হয়, তারপরে যায় ওইটা সেলাই করা হয়। তো কোট জ্যাকেট ট্রাউজারের বিভিন্ন অংশে আমরা এটা করে থাকি। কোটের মধ্যে জানেনই তো, জ্যাকেটের মধ্যে কত জায়গায় ভাঁজ থাকে তাই না? তো ভাঁজ থাকে অনেক জায়গায়, ওই ভাঁজগুলো জায়গায় আগে কি আপনি আয়রন করবেন, তারপরে সেলাই করবেন, এটাই হচ্ছে আন্ডার প্রেসিং। তো আন্ডার প্রেসিং এর মধ্যে কি থাকতে হবে, আমার আন্ডার প্রেসিং এর মধ্যে স্পেশাল কিছু বলছে? না, স্পেশাল কিছু বলে নাই, হলো সমস্যা নেই। ফাইনাল প্রেসিং এ চলে যাই। ফাইনাল প্রেসিং মানে ফাইনাল যেহেতু আসতেছে, তার মানে হিট এবং প্রেসার দুইটাই দিতে হবে, হিট এবং প্রেসার দুইটাই দিতে হবে। আর নর্মালি এটা কোথায় হবে, গার্মেন্টস এ দিতে হবে। ফিনিশ গার্মেন্ট, গার্মেন্ট তৈরি হয়ে গেছে, এখন সুন্দর মতো আয়রন করে যে ডেলিভারি করব, সেটাকেই ফাইনাল প্রেসিং বলতেছি আমরা।
জ্যাকেট, ট্রাউজার, স্কার্ট এগুলাতে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। স্পেশাল টাইপ অফ মেশিনে ইউজ করা যাইতে পারে এইটা। আর সবার শেষে পার্মানেন্ট প্রেসিং বলতে একটা প্রেসিং আছে। পার্মানেন্ট বলতে কি, যেটা আমরা সহজে চাই না যে এই ভাঁজটা চলে যাক, এই ভাঁজটা চিরজীবন থাকুক এরকম টাইপের। কমপক্ষে 10 বার 20 বার ধোয়ার পরেও যাতে ওই ভাঁজটা থাকে, কারণ এটা দেখতে ফ্যাশনেবল, দেখতে সুন্দর। তো আমাদের ওই স্পেশাল টাইপ অফ প্রেসিংটা কোথায় দরকার পড়ে, কেন দরকার পড়ে? টু রিটেইন শেপ, শেপ ধরে রাখার জন্য। এই যে এটা শেপ ধরে রাখার জন্য, ঠিক আছে। কোথায়? ডার্ট এবং প্লিট, যেমন উদাহরণ দিছে ডার্ট এবং প্লিট। ডার্ট এবং প্লিটের মধ্যে পার্থক্য বুঝি আমরা? বলেন তো কেউ। আচ্ছা বলে দিই তাহলে। ডার্ট এবং প্লিট দেখেন খেয়াল করে, যে আমাদের প্যান্টে সামনে একটা ছোট কুচির মতো দেওয়া হয়, একটু প্যান্ট কি করা হয় পরে, যাতে আপনি ওই কুচিটা খুললে প্যান্টটা লুজ করা যায়, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে, যে একটু ভাঁজ করে ওখানে সেলাই করা থাকে, ওটা ভাঁজটা দেখা যায় সামনে থেকে। তারপর আবার শার্টে দেখবেন আপনার পিঠ বরাবর, পিঠ বরাবর যাতে আপনার ফিটিংটা ভালো হয়, টাইট করে ফিটিং হয়, পিঠ বরাবর ছোট ছোট দুই পাশে দুইটা সেলাই থাকে যাতে ফিটিং করা যায়, ওটাকে ডার্ট বলে। আর প্লিট বলে কোনটা? প্লিট বলে হচ্ছে নর্মালি অনেকগুলো ভাঁজ একসাথে করে একটা বড় ধরনের সেলাই দিলে, ওই অনেকগুলো ভাঁজ যখন একসাথে হয় তখন ওটাকে প্লিট বলে। যেমন স্কার্টের মধ্যে, স্কার্টের মধ্যে প্লিট থাকে, স্কার্টের মধ্যে প্লিট থাকে। তো এটা একটু দেখাই, ডার্ট এবং প্লিটটা একটু দেখেন। ডার্ট এবং প্লিটের পার্থক্য ভালো করে শিখে রাখবেন, কারণ এটা মানে বেসিক জিনিস, এটা জানা উচিত। ডার্ট ভার্সেস প্লিট। এটা চলে যাচ্ছে কেন বারবার? ওকে, তাহলে দেখেন, এইটা হচ্ছে ডার্ট, এই যে এই ত্রিভুজ আকার যে এইটা, এটা হচ্ছে ডার্ট, এটা আমাদের ডার্ট। ত্রিভুজ আকারের মধ্যে এই যে দেখেন, কোন একটা ঢিল লুজ অংশকে টেনে সেলাই করে দিলাম, তার মানে কি ওটা টাইট হয়ে গেল, এটাকে বলা হয় ডার্ট। আর এই যে এই জিনিসটা অনেকগুলা ভাঁজ একসাথে করে একটা উপরে দিয়ে সেলাই করে দিলে সবগুলো আটকে যাবে, ওইটাকে বলা হয় প্লিট। এটা স্কার্টে নরমালি দেখা যায়, এটাকে বলা হয় প্লিট। ওকে, তো এটাই হচ্ছে কথা। তো শেষ পর্যন্ত কথা কি ছিল আমাদের? তো এখানে আমরা ডার্ট প্লিট করলাম, উদাহরণ দিলাম, উদাহরণ দিয়ে দিবেন অবশ্যই। আর মেইন কথা কি, আফটার ওয়াশিং অফ গার্মেন্টস এগেইন এন্ড এগেইন, মানে বারবার ওয়াশ করার পরেও এটা যাবে না। তো এটার কেন করব আমরা? অ্যাপ্লাইং হাই টেম্পারেচার অ্যান্ড স্টিম। স্টিম কিন্তু একবারও ব্যবহার করা হয় না, তো এখানে স্টিমটা ব্যবহার করা হচ্ছে, মানে টেম্পারেচার হাই দিব, তারপরে স্টিম দিব, স্টিম দেওয়ার পর প্রেসারও দিব, মানে সবকিছু দিয়ে পার্মানেন্ট করতে, পার্মানেন্ট মানেই তো এটা বেশি শক্তিশালী করা লাগবে, তো সবকিছুই দিতে হবে। তো তার মাইকে সমস্যা করতেছে। আচ্ছা, ওকে, তো আমাদের টপিক এখানেই ক্লোজ, আজকের জন্য শেষ। তো ফাইনাল সাজেশনও দেওয়া আছে, মোটামুটি সব ক্লিয়ারও করে দিলাম আজকে। আর আজকে 3টা জিনিস দেখাই নাই, যেটা হচ্ছে আগে পড়ানো হয়ে গেছে, রিভিশন দরকার হলে পরের ক্লাসে ইনশাল্লাহ করবো না, যদি আপনাদের কোনো সমস্যা থাকে। আর বাকিগুলো আজকে তো করেই দিলাম, আর ভিডিও রেকর্ড আছে, আমি দিয়ে দিব ইনশাল্লাহ, যখন আর কি রিভিশন দিবেন তখন কাজে লাগবে ইনশাল্লাহ। এখন ইয়ে করেন, কাজ করেন, চ্যাট বক্সে তাড়াতাড়ি ইয়ে দিয়ে দেন। স্টার্ট করছেন আপনারা? আইডি নম্বর দিয়ে দেন। মেসেজে দিছে, অনেকে দিছে। ওকে ওকে, দিতে থাকেন, শেষ হলে বললেন যে শেষ, আমাদের তখন আইডি আমি কপি করা শুরু করব।